আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে মুশফিক ভাই, রিয়াদ ভাইরা যদি সোশ্যাল মিডিয়ার এই যুগে ক্রিকেট খেলাটা শুরু করতেন, তাদের ক্যারিয়ারটা মনে হয় না এত লম্বা হতো, বাংলাদেশও ক্রিকেটিং নেশন হিসেবে এস্টাবলিশ হতে পারতো না। আমার মনে আছে 2012 সালের আগ পর্যন্ত মুশফিক ভাইরা হাফ ভলি বলেও বোল্ড হতেন, কিন্তু তখনকার টিম ম্যানেজমেন্ট তাদের প্রতি ট্রাস্ট রেখেছিলেন, তাদের প্রতি ইনভেস্ট করেছিলেন, যে কারণে তারা নিজেদেরকে এস্টাবলিশ করতে পেরেছিলেন। বাংলাদেশ ক্রিকেটও এস্টাবলিশড হয়েছিল, যে কারণে 2012 সাল থেকে 2019-এর মধ্যে আমরা 3টে এশিয়া কাপের ফাইনাল খেলেছি, একটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছি। 19 বিশ্বকাপটা আমরা কোনো আউটপুট বের করতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতার জায়গা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু ক্রিকেটিং নেশন হিসেবে বাংলাদেশ এস্টাবলিশড হয়েছিল। দেখেন, শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ সুপার 4-এর ম্যাচের আগে আমরা যখন প্রি ম্যাচ অ্যানালাইসিস করছিলাম, আমরা কেউই কিন্তু তাওহিদ হৃদয়কে বেস্ট 11-এ রাখি নাই। না রাখার পেছনে কারণটাও যুক্তিগত, যে তাওহিদ বেস্ট আউটপুটটা দিতে পারছিলেন না। মনে হচ্ছিল মেন্টাল কোনো একটা প্রবলেমে তিনি ভুগছেন এবং সাইকোলজিক্যালি তাকে মাঠে দেখাও যাচ্ছিল না, কিন্তু টিম ম্যানেজমেন্ট তার প্রতি ট্রাস্ট রেখেছে, তাকে খেলিয়েছে। টিম ম্যানেজমেন্ট যখন কোনো পরীক্ষিত প্লেয়ার আউট অফ ফর্মে যাচ্ছে, তাদেরকে কিন্তু ছুঁড়ে ফেলে দিচ্ছে না। এটা শুধুমাত্র তাওহিদের ক্ষেত্রে প্রযোজ্য না, তাওহিদের কথা বলি, জাকেরের কথা বলি, শেখ মেহেদির কথা বলি। এই প্লেয়াররা যখন আউট অফ ফর্মে যাচ্ছেন, পরীক্ষিত প্লেয়ার কিন্তু এরা আউট অফ ফর্মে গেলেও তাদেরকে কিন্তু স্কোয়াড থেকে টিম ম্যানেজমেন্ট বের করে দিচ্ছে না, খেলাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে প্রতিপক্ষ অনুযায়ী, কিন্তু স্কোয়াড থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে না, যেটা আমরা অতীতে আসলে দেখতে পেতাম বা গেল 3-4 বছর আমরা দেখতে পেয়েছি। টিম ম্যানেজমেন্ট খুব বেশি সাস্টেনেবল কোনো জায়গায় ছিল না। এরে ঘুরায় তো ওরে, ওরে নেয় তো এরে নেয় তো ওরে, এক সিরিজ খারাপ করলে ওরে। কিন্তু এই টিম ম্যানেজমেন্টের এই বিষয়টা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে তাওহিদ বলি, জাকের বলি, শেখ মেহেদি বলি, ইভেন তানজিদ তামিমদের কথাও যদি বলি, এদের প্রতি ট্রাস্ট রেখে তাদের প্রতি ইনভেস্ট করছে টিম ম্যানেজমেন্ট, যেটা আসলে দেখতে খুব ভালো লাগছে। কাউকে কিন্তু স্কোয়াড থেকে ছুঁড়ে ফেলে দেয় নাই, তাদের আউট অফ ফর্ম থাকলেও তাদের প্রতি ইনভেস্ট করছে। এখন প্রথম ম্যাচে যখন তাওহিদ হৃদয় খেললেন শ্রীলঙ্কার সঙ্গে, তিনি তো এশিয়া কাপের আগেও ফর্মে ছিলেন না, তাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, অনেকে তাকে এশিয়া কাপের দলেও দেখতে চান নাই, কিন্তু পরীক্ষিত পারফর্মারের উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে যখন শ্রীলঙ্কার সঙ্গে তাওহিদ খেললেন, তখন অবশ্যই যৌক্তিক কারণ ছিল, কারণ এই তাওহিদ হৃদয় এই শ্রীলঙ্কা টিমের সঙ্গে 2 মাস আগে ওয়ানডে ফরম্যাটে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে 2টা হাফ সেঞ্চুরি করেছিলেন। তাওহিদ হৃদয় SLPL খেলেছেন, এই বোলারদেরকে তিনি খুব ভালো মতো চেনেন, জানেন। সো আলটিমেটলি প্রথম ম্যাচে যখন তিনি খেলেছিলেন, এখানে খেলার পেছনে যৌক্তিকতা খোঁজার কোনো কারণ নেই, এটা তাওহিদেরই খেলার কথা, তিনি স্পিন ভালো হ্যান্ডেল করতে পারেন, বাট তিনি প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ওইরকমভাবে সাফল্যমণ্ডিত কিছু করতে পারেন নাই। এরপরও তাকে খুব আউট অফ ফর্ম দেখা যাচ্ছে। তারপরও ওই যে শ্রীলঙ্কার সঙ্গে তার এর আগে 2 মাস আগে 2টা 50 আছে, তিনি শ্রীলঙ্কান বোলারদেরকে চেনেন খুব ভালো মতো। এই বিষয়ের উপর ট্রাস্ট করে, এই ডেটা অ্যানালাইসিসের উপর ট্রাস্ট করে টিম ম্যানেজমেন্ট কিন্তু তাকে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা খেলিয়েছে, উইচ ওয়াজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, কারণ টিম ম্যানেজমেন্ট এইভাবে চিন্তা করেছে। আপনি রিশাদের কথা যদি চিন্তা করেন, রিশাদ যেভাবে আউট অফ ফর্ম ছিলেন, আফগানিস্তানের সঙ্গে ডেটা বলে আফগানিস্তানের ব্যাটসম্যানরা অ্যাওয়ে গোয়িং ডেলিভারিতে দুর্বল, অর্থাৎ স্পিনারদের যে সমস্ত বলগুলো বাইরে বেরিয়ে যায় সেগুলোতে দুর্বল। প্রতিপক্ষ বিবেচনা রিশাদকে কিন্তু খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। যদি ওই দিন রিশাদ খারাপও করতেন, 2-3টা ছক্কা খেতেন, তারপরও সেটা নেওয়ার যৌক্তিক কারণ ছিল। সো টিম ম্যানেজমেন্ট এই জায়গাটা ঠিক কাজ করেছে। শেখ মেহেদী হাসানের ক্ষেত্রে যদি আমরা বলি, যে দেখেন উইনিং কম্বিনেশন ছিল বাংলাদেশের আগে উইনিং কম্বিনেশন ভাঙতেই চাইতো না, বাট শ্রীলঙ্কার মিডল অর্ডারে 4 জন বাঁহাতি ব্যাটসম্যান আছে, তাদেরকে কাউন্টার করার জন্য শেখ মেহেদী হাসানকে প্রয়োজন ছিল। এখন যদি শেখ মেহেদী হাসান এই 2টা উইকেট না পেতেন, যদি শেখ মেহেদী হাসান 2টা ছক্কা বেশি খেতেন, একদম রব উঠে যেত, যারে শেখ মেহেদী তো চলে না। বাট টিম ম্যানেজমেন্ট তারপরও সঠিকই হতেন, তার কারণটা হচ্ছে তারা ম্যাচ আপ অনুযায়ী শেখ মেহেদী হাসানকে নিয়েছেন। জাকেরকে নিয়ে আমরা অনেক কথা বলি, যে জাকের লেগ সাইডে ছাড়া শট খেলতে পারে না। ডেফিনেটলি ইটস ট্রু, জাকের লেগ সাইডে ছাড়া শট খেলতে পারেন না। লাস্টের দিন জাকের যে কাজটা করেছেন সেটা একটা ক্রাইম করেছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু এই লেগ সাইডে শট খেলে অন্য আর যারা BPL খেলে বা অন্যান্য টুর্নামেন্ট খেলে, তাদের মধ্যে জাকের বাংলাদেশের কনটেক্সটে পরীক্ষিত প্লেয়ার, তিনি পরীক্ষা দিয়েই ওই জায়গাটা এসেছেন। সো কাউকে ছুঁড়ে ফেলে দেওয়াটা কিন্তু সমাধান না, সমাধান হচ্ছে ওই প্লেয়ারটার স্কিলটা বাড়ানো, সমাধান হচ্ছে ওই প্লেয়ারটাকে নিজেকে এস্টাবলিশ করতে সুযোগ দেওয়া এবং তার যে ল্যাকিংগুলো আছে সেই ল্যাকিংগুলোকে শোধরানো। টিম ম্যানেজমেন্টের বা কোচিং স্টাফদের কাজ আসলে সেটা। আপনারা অনেকে এক্সপেক্ট করেন যে জাকের বলি কিংবা শেখ মেহেদী হাসান বলি, তারা যেদিন খারাপ পারফরমেন্স করেন সেদিন তাদেরকে ধুয়ে দেওয়ার জন্য, বাট ফ্যাক্ট হচ্ছে আমাদের দেশে এরাই আমাদের প্লেয়ার, এরাই আমাদের সর্বোচ্চ মানের প্লেয়ার। টু বি ভেরি অনেস্ট,
মোস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্লেয়ার আর কেউই না এই মুহূর্তে, কিন্তু আমাদের দেশের কনটেক্সটে দে আর আওয়ার বেস্ট প্লেয়ার্স। সো আমরা যদি তাদের প্রতি ইনভেস্ট না করি, তাইলে তারা নিজেদেরকে যখন এস্টাবলিশ করতে পারবেন না, তারা যদি নিজেদেরকে এস্টাবলিশ করতে না পারেন, তাহলে বাংলাদেশও ক্রিকেটিং নেশন হিসেবে এস্টাবলিশ হবে না। আমরা ঘুরে ফিরে এক সিরিজে এরে আনবো, আরেক সিরিজে ওরে আনবো, আরেক সিরিজে ওরে আনবো, আরেক সিরিজে ওরে আনবো, টিম এস্টাবলিশড হবে না, টিম একটা সেটেল টিমে দাঁড়াবে না। এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম, যে আমরা মনে করি ওরে বাদ দিয়ে দাও এটাই সমাধান। না, কাউকে বাদ দিয়ে দেওয়াটা সমাধানের জায়গা না। সাইফ সবচেয়ে বেশি অবাক করেছেন, এর মধ্যে সাইফের একটা বড় কৃতিত্বের জায়গা বলবো। সাইফ গত বিপিএলে 4 নম্বর পজিশনে পারফর্ম করেছিলেন। গ্লোবালও যদি আমরা চিন্তা করি, সাইফ 4 নম্বর পজিশনে ব্যাটিং করছেন। 4 নম্বর পজিশনে সাইফ পরীক্ষিত। আমরা যখন স্কোয়াড সাজিয়েছি, সাইফকে আমরা 4 নম্বর পজিশনে চেয়েছি, কিন্তু সাইফ ওপেনিংও যে এইভাবে পারফর্ম করতে পারেন এটা সাইফ দেখিয়েছেন। সাইফকে নামানো হয়েছিল নুয়ান তুষারাকে কাউন্টার করার জন্য। এই কনফিডেন্সটা আমার মধ্যেও ছিল না যে সাইফ নুয়ান তুষারাকে কাউন্টার করতে পারবেন। আমি বলছিলাম যে লিটন যদি ওপেনিংয়ে করেন তাহলে নুয়ান তুষারাকে কাউন্টার করা সম্ভব ভালোভাবে, কারণ তুষারা কখনো লিটনকে আউট করতে পারেন। এটা সাইফের ক্রেডিট যে সাইফ 4 নম্বর পজিশনে সাকসেসফুল হয়েও বিপিএলে তিনি ওপেনিংয়ে নেমে নুয়ান তুষারাকে কাউন্টার করেছেন। সো এটা তার ক্রেডিটের জায়গা। তিনি এই বিলিভটা, আমরা বিলিভ রাখতে না পারলেও, কনফিডেন্স দেখাতে না পারলেও, ট্রাস্ট করতে না পারলেও তিনি সেই কাজটা করে দেখেছেন। সো হ্যাটস অফ টু সাইফ হাসান। নুয়ান তুষারের ব্যাপারে ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দিই যে বাঁহাতি ব্যাটসম্যানের সময় প্রতি 7 রানে তিনি পাওয়ার প্লেতে একটা করে উইকেট পান, কিন্তু ডানহাতি ব্যাটসম্যানের সময় প্রতি 40 রানে তিনি একটা করে উইকেট পান। তার মানে বাঁহাতির বেলায় তিনি কতটা ডেডলি, আবার ডানহাতির বেলায় তিনি কতটা সাদামাটা, সেই সুযোগটা সাইফ খুব ভালো মতো ইউটিলাইজ করতে পেরেছেন। এবং সাইফ এই জায়গাটা অনেক বড় একটা ধন্যবাদ প্রাপ্ত দেশবাসীর, সেটা হচ্ছে যে তিনি ওই পারফরমেন্সটা করে দেখাতে পেরেছেন। এখন আপনারা অনেকেই হয়তো বা চিন্তা করছেন যে শরীফুলকে কেন নেওয়া হয়েছে, এই ব্যাপার নিয়ে আমি শরীফুলকে ধুয়ে দিই বা টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিই। দেখেন, শরীফুলকে নেয়ার পেছনে যৌক্তিক কারণের জায়গাটা হচ্ছে এই শ্রীলঙ্কা প্রতিপক্ষের এগেনস্টে গেল 2 বছরে সবচাইতে সফল বোলারটা হচ্ছে বাংলাদেশের মধ্যে শরীফুল, সবচাইতে সফল। দুবাইয়ের এই মাটিতেই এর আগের ম্যাচ পর্যন্ত, মানে এই ম্যাচের আগের ম্যাচ পর্যন্ত শরীফুলের ইকোনমি ছিল 5 সামথিং এবং তিনি প্রতি 7 রানে একটা করে উইকেট নিয়েছেন। সো ডেটা সাজেস্ট করছে শরীফুলেরই খেলার কথা। এখন শরীফুল বল ঠিকঠাক জায়গায় ফেলতে পারেন নাই। যেই শরীফুল গুড লেন থেকে বল ভেতরের দিকে ঢুকিয়ে শ্রীলঙ্কান 2 ব্যাটসম্যানকে, ওপেনিং 2 ব্যাটসম্যানকে বিভিন্ন সময় ডিস্টার্ব করেছেন, সেই শরীফুল উইকেটের সামনে বল ফেলছেন। এটা শরীফুলের ব্যর্থতা। তিনি ফর্মে ছিলেন না, তিনি ব্যর্থ হয়েছেন। এখন দ্যাট ডাজ নট মিন টিম ম্যানেজমেন্ট কাজটা ভুল করেছে। টিম ম্যানেজমেন্ট তো তাদের ম্যাচ আপ অনুযায়ী কাজটা করেছে। নাসুম উইকেট দিতে পারে নাই, এখন ব্যাট ডে যেতে পারে না, ওই দিনটা খারাপ বোলিং হতে পারে না, বাট নাসুমকে খেলানো কি ভুল ছিল? মোটেও ভুল ছিল না, কারণ কুশল মেন্ডিস গেল 1 বছরে বাঁহাতি স্পিনারদের এগেনস্টে 6 বার তিনি আউট হয়েছেন। সো আলটিমেট ফ্যাক্টটা ওই জায়গাটা আমাদের কাছে মনে হয় যখন যে দলে নাই তখন সে থাকলে মনে হয় দলটাকে জিতিয়ে দিত, কিন্তু টিম ম্যানেজমেন্টের এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে। অন্তত এই ম্যাচটাতে, শ্রীলঙ্কা ম্যাচটাতে তারা ম্যাচ আপটা খুব সুন্দর করে করেছে, ম্যাচ আপটা খুব ভালো মতো করেছে। আরেকটা ধন্যবাদ প্রাপ্ত তারা এই কারণে যে স্কোয়াড থেকে, মানে 15 জন বা 16 জনের স্কোয়াড থেকে তারা আউট অফ ফর্মে থাকা কোনো পরীক্ষিত প্লেয়ারকেও ছুঁড়ে ফেলে দিচ্ছে না। বাদ দেওয়াটা কোনো সমাধানের জায়গা না। প্লেয়ারকে ব্যাকআপ দিয়ে, পরীক্ষিত প্লেয়ারকে, এমন না যে পরীক্ষিত না এরকম প্লেয়ারকে, পরীক্ষিত প্লেয়ারকে ব্যাকআপ দিয়ে সেই প্লেয়ারকে ভালো খেলতে সহযোগিতা করার কাজটাই কিন্তু আসলে টিম ম্যানেজমেন্টের জায়গা। নয়তো 2019 সাল পর থেকে এই টিম ম্যানেজমেন্ট আসার আগ পর্যন্ত যে বিষয়টা আমি লক্ষ্য করছিলাম সেটা হচ্ছে একদিন এ তো আরেক দিনে, মানে বাদ দেওয়াটা, ঘুরে ফিরে খালি এরে বাদ দিয়ে ওরে, ওরে বাদ দিয়ে ওরে, ওরে বাদ দিয়ে ওরে, আবার ও খারাপ খেললে আবার ওরে ফিরিয়ে নিয়ে আসা, এভাবেই হচ্ছিল। কিন্তু কোনো প্লেয়ারকে একদম সাস্টেনেবল পদ্ধতিতে ব্যাকআপ দেয়া, এই কাজটা কিন্তু হচ্ছিল না। আবারও বলবো যে রিয়াদ ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, তাদের সেই সময়টা ইনিশিয়াল স্টেজে যখন তারা ক্রিকেট খেলা শুরু করেছিলেন, সাকিব ভাই কনসিস্টেন্ট ছিলেন শুরু থেকে। এই কারণে তিনি ব্যাটিং বোলিং দুটাই খুব ভালো মতো একসাথে কাজ করে ফেলতেন, যেটা একদিন ব্যাটিং না হলে আরেকদিন বোলিং, আরেকদিন ব্যাটিং না হলে আরেকদিন বোলিং। সাকিব ভাইয়ের কনসিস্টেন্সিটা ছিল অন্য সবার চাইতে বেশি, কিন্তু রিয়াদ ভাই, মুশফিক ভাইদের ব্যর্থতার জায়গা ছিল। তারা 2011 বিশ্বকাপেও যদি আপনি চিন্তা করে দেখেন হাফ ভলিবলে বোল্ড হতেন। সো সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু তখনকার টিম ম্যানেজমেন্ট তাদের প্রতি ট্রাস্ট রেখেছিল, তাদের প্রতি ইনভেস্ট করেছে। বাংলাদেশ ক্রিকেটেও এখন এরকম একটা ট্রানজিশনাল ফেজ যেখানে আপনাকে আবার ইনভেস্ট করতে হবে, রিইনভেস্ট করতে হবে, কারণ আমাদের পাইপলাইনটা ইন্ডিয়ার মতো না, আমাদের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচারটা ইন্ডিয়ার মতো না, আমাদের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচারটা এত সমৃদ্ধশালী না যে সেই জায়গা থেকে একদম প্লেয়ার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জন্য একদম সর্বোচ্চ পরিমাণে রেডি হয়ে তারপরে আসবে। আমাদের প্লেয়ারদেরকে আমাদের স্ট্যান্ডার্ডে রেডি করে তারপর ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে এসে তারপর শেখাতে হয়।
সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় যে এই টিম ম্যানেজমেন্ট যে ধৈর্যটা রেখেছে, ছুঁড়ে ফেলে দেয়নি। কারণ এই তাওহিদ হৃদয়কে তো এশিয়া কাপের স্কোয়াডেই রাখার কথা না, তার যে ফর্মটা ছিল, বাট তাকে রেখেছে সেই জায়গাটা। জাকের আলী এশিয়া কাপের আগেও যদি আপনি চিন্তা করেন, বেশ কিছু ম্যাচ এরকম আছে, ইভেন আপনি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের সময় থেকেও যদি চিন্তা করেন, ইন্ডিয়া ট্যুর খেলেছে বাংলাদেশ, সেসব জায়গায় তো জাকেরের যে ব্যর্থতার জায়গা ছিল, টিম ম্যানেজমেন্ট কিন্তু তার উপর ট্রাস্ট রেখেছে, ইনভেস্ট করেছে, কারণ তারা পরীক্ষিত পারফর্মার। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং টিম ম্যানেজমেন্টকে এই জায়গাটায় ক্রেডিট দেওয়া উচিত। যদিও আফগানিস্তানের সঙ্গে ম্যাচে 4 জন বোলার নিয়ে খেলাটা, এটা আমি কখনোই সাপোর্ট করি না। এবং ওই ম্যাচটাতে আমার কাছে মনে হয়েছিল যে স্কোয়াডে ডেফিনেটলি ডেটা অ্যানালাইসিসের চাইতেও হয়তোবা কিছুটা গা বাঁচানোর জিনিসের প্রায়োরিটি ছিল, যেটা শ্রীলঙ্কা ম্যাচে আসলে দেখতে পাইনি। শ্রীলঙ্কা ম্যাচের স্কোয়াড বা লাইন আপটা সত্যিকারের অর্থে প্রতিপক্ষ বিবেচনায় ডেটা অ্যানালাইসিস করেই করা হয়েছে এবং একটা বেস্ট পসিবল লাইন আপ করা হয়েছিল বলে আমার কাছে মনে হয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।